বান্টি, এই বান্টি, আজকে তো টিউশন থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। চল না আমরা দুজনে গিয়ে পুকুর পাড়ে খেলা করি। না রে টিয়া, আমি আজ খেলতে পারবো না। আমি আজ তাড়াতাড়ি বাসায় যাব। তুই জানিস টিয়া, আমাদের গাছে না অনেক আম হয়েছে। আমার মা আজ বাগান থেকে আম পাড়বে। আমি বাড়িতে গিয়ে আম খাবো। তুই খাবি? তাহলে তুইও আমার সঙ্গে আমার বাড়িতে চল। আম, জানিস বান্টি, আমার না আম অনেক পছন্দ। আমিও তোর সাথে তোর বাড়িতে যাব। এরপর টিয়া বান্টির সাথে বান্টিদের বাড়িতে আম খাওয়ার জন্য যায়। মা, ও মা, টিয়াকে একটি আম দাও না। আমাদের গাছে তো এবার অনেক আম হয়েছে। হ্যাঁ রে বান্টি, তুই এই শেফা ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস আম খাওয়ানোর জন্য। তোকে না বলেছি এরকম গরিবদের সাথে চলতে না? ওদের কাজই হচ্ছে বড় লোকদের থেকে চেয়ে চেয়ে খাওয়ার। না না কাকিমা, আমি তো বান্টির কাছে খেতে চাইনি। বান্টি আমাকে নিয়ে এসেছে আম খাওয়ানোর জন্য। হ্যাঁ রে মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? কত বড় সাহস! আমার ছেলের মাথাটা তো খেয়েছিস। একটা আমও আমি তোকে দেব না। যা, চলে যা বলছি। মা, ও মা, আমাদের তো গাছে অনেক আম আছে। ওকে একটা আম দাও না গো। বান্টি, তুই আর একটা কথাও বলবি না। কাল থেকে যেন দেখি তুই এই ভিখারিটার সাথে না চলিস। আর এই টিয়া, তুই তোর মাকে গিয়ে বলিস তোকে আম কিনে খাওয়াতে। যা, চলে যা বলছি এখান থেকে। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টিয়া সোনা, তোর মন খারাপ কেন? আর খাবারের তালা সামনে রেখেছি, তুই ওইখানে বসে আছিস কেন? মা, আমি না বান্টির সাথে বান্টিদের বাড়িতে গিয়েছিলাম আম খাওয়ার জন্য, কিন্তু বান্টির মা আমাকে আম দিল না, কিন্তু অনেক অপমান করে আমাকে তাড়িয়ে দিল। থাক সোনা, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা আসলে বলবো তোর জন্য একটা আম কিনে নিয়ে আসে। কিছুক্ষণ পর মিচকে শিয়ালও বাসায় ফিরে আসে। শেফা, টয়া, কোথায় গেলি? এদিকে তাড়াতাড়ি আয়। গিন্নি, শহরে তো অনেক ঘুরলাম, কিন্তু কোথাও তো একটা চাকরি বাকরি পেলাম না। ওগো, তুমি কিছু একটা করো। আমরা না হয় চলতে পারবো এভাবে, কিন্তু মেয়েটা যে ছোট। আমি বলি কি, চাকরি বাকরির আশা বাদ দিয়ে পাশে যে আমাদের জমিটা আছে, ওই জমিতে কিছু ফসল ফলানোর চেষ্টা করো। ঠিক আছে গিন্নি, আমি চেষ্টা করে দেখবো। ঈশ্বর যদি চান কপাল খুলতে, তাহলে আর বেশি দেরি হবে না। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এবার জমিতে আম চাষ করো। আমের যে এবার অনেক চাহিদা। যদি ফলন ভালো হয় তাহলে তো বেশ ভালোই হবে। তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো তবে একবার চেষ্টা করেই দেখি। পরের দিন মিচকে তার জমিতে কিছু আম গাছের বীজ লাগায়। আমের বীজ লাগানোর ফলে মিচকের জমিতে অনেক আমের ফলন হয়। মা দেখো, আমাদের জমিতে কত আম হয়েছে। এবার তাহলে আমি মন ভরে আম খেতে পারবো। হ্যাঁ রে সোনা, তোর যত ইচ্ছে তুই ততই তরমুজ খাস। এবার মনে হয় বিধাতা আমাদের সংসারের অভাব দূর করে দিবে। বান্টি, এই বান্টি, আম খাবি? আমাদের জমিতে না অনেক আম হয়েছে। চল না, আয় আমার সাথে। আমাদের জমিতে আমরা দুজন মিলে অনেক মজা করে আম খাবো। টিয়া, তুই কি বললি? এবার তাহলে তোদের জমিতেও আম চাষ করেছে? ঠিক আছে, আম খেতে যে আমার ভীষণ ভালো লাগে। চল, আমরা দুজনে মজা করে আম খাবো। এরপর টিয়া ও বান্টি তাদের আম বাগানে গিয়ে পাকা পাকা দেখে আম পেড়ে খেতে থাকে। আরে বান্টি, তুই একা একা কোথায় গিয়েছিলিস? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও বের হবি না। মা,
আমি না টিয়ার সাথে টিয়াদের জমিতে আম খেতে গিয়েছিলাম। মা জানো, এবার টিয়াদের জমিতে অনেক আম হয়েছে, খেতেও ভীষণ মজা। আমাদের আমের থেকেও ওদের আম খেতে অনেক বেশি মজা। এবার তো তাহলে দেখা যায় শেফা শিয়ালিনী আম বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে। আমার তো এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের যে করেই হোক ওদের আম গাছগুলো সব নষ্ট করে দিতে হবে। এরপর সেদিন রাতেই বাঘিনী টিয়াদের আম বাগানে সমস্ত আম গাছগুলো নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা এবারও বুঝি পুড়লো। কাল পর্যন্ত আমাদের আমগুলো বেশ ভালো ছিল, তবে আজকে হঠাৎ করে কিভাবে আম সবগুলো নষ্ট হয়ে গেল। কেঁদে আর কি হবে গো, আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে আম খাবে, আর বাকি আমগুলো বিক্রি করে ঋণ পানগুলো শেষ করে দিব, সেটা যে আর হলো না। ওগো, এবার কি হবে গো? 11 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবার নেই। কতদিনই বা এভাবে শুধু জল খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, মেয়েটা যে শুধু পানি খেয়ে আর থাকতে পারছে না। গিন্নি, আমি আর কি করব বলো? আমার সাধ্য অনুযায়ী যতটুকু ছিল আমি সবটুকু দিয়ে আম চাষ করেছিলাম, কিন্তু সেটাও আমাদের কপালে হলো না। এবার তাহলে আমাকে কি করতে হবে বলো? বাবা, ও বাবা, তুমি এভাবে বলো না। আমি শুধু জল খেয়ে থাকতে পারবো বাবা। তুমি একটুকু মন খারাপ করো না বাবা, সব কিছু আগের মতো আবার ঠিক হয়ে যাবে বাবা। তারপরের দিন টিয়া মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। একে হাঁটতে হাঁটতে তো আমি গভীর জঙ্গলে চলে এলাম। না না, আমার আর ভিতরে যাওয়া উচিত হবে না। আমি বরং ওই গাছটার নিচে একটু দাঁড়াই। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। অনেক দিন থেকে আমি খুব কষ্টে আছি। আমের বাজে আমি আর সইতে পারছি না। দয়া করে আমাকে একটু সাহায্য করো। কে কে কান্না করছো এই গভীর জঙ্গলে? সামনে এসো, সামনে এসো বলছি। আমি গো, আমি আমি এক জাদুকরি আম গাছ। এই গাছে আমার বাসা। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে তোমাকে সাহায্য করব সেটা তুমি আমাকে একটু বলো। আমার গাছের পাতায় পাতায় আমার আম, এত আমের বাড়ে যে আমার প্রাণ যায় যায় অবস্থা। তুমি আমার পাতাগুলো থেকে সব আম সরিয়ে ফেলো। ঠিক আছে জাদুকরি গাছ, আমি তোমার শরীর থেকে সব আম সরিয়ে এক্ষুনি তোমাকে হালকা করে দিচ্ছি। এরপর টিয়া গাছ থেকে সব আম সরিয়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে এই আমের বারে আমার জীবন যায় যায় অবস্থায় ছিল, তুমি আমাকে আজ হালকা করে দিলে। বলো আমাকে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর টিয়া তরমুজ গাছকে সব কথা খুলে বলে। এই নাও জাদুকরি আম বীজ, আর এই আমের চারাটা যেখানে তুমি রোপণ করবে সেখানে আম গাছ হবে, আর সে গাছের ফলন কখনোই শেষ হবে না। এরপর টিয়া আমের বীজ নিয়ে বাড়ি চলে আসে, আর তাদের বাড়ির পিছনে সেই পুকুরটাতে সেই বীজটা ছিটিয়ে দেয়। একে এক লাতের ভিতরে দেখি আমের গাছে অনেক আম ধরেছে। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে আসো তুমি। আরে টিয়া, এভাবে ডাকছিস কেন? এ কি, পুকুরে দেখি আম হয়েছে। এটা তো আশ্চর্যজনক বিষয়, পুকুরেও কি আম হয় নাকি? মা, জঙ্গলে একটা জাদুকরি আম গাছ ছিল, সে আমাকে একটা
জাদু করে বীজ দিয়েছে আর বলেছে যেখানে আমি রোপণ করব সেখানে আমের ফলন হবে, তাই আমি পুকুরে বীজটা ছিটিয়ে দিয়েছিলাম। মারে, এবার বুঝি বিধাতা আমাদের মুখের দিকে তাকিয়েছেন, এবার আর আমাদের কোনো অভাবই থাকবে না।